অস্ত্রবিরতি ভেঙে গাজায় ফের ইসরায়েলি হামলা, ৪ শতাধিক ফিলিস্তিনির প্রাণহানি। ট্রাম্পকে জানিয়ে এই অভিযান নিশ্চিত করল হোয়াইট হাউস। উত্তপ্ত ভারতীয় শহর নাগপুর, বাড়িঘর যানবাহনে আগুন, বেশ কিছু এলাকায় কারফিউ জারি, আটক অর্ধশত। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কাই করল না ইসরায়েল, আবারও ভয়াবহ আগ্রাসন চালিয়েছে গাজায়। সিরিজ বিমান হামলায় প্রাণহানির শিকার ৪ শতাধিক ফিলিস্তিনি। গাজা সিটি, দের আল বালা, খান ইউনিস, রাফা সহ কয়েকটি শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় হয় বোমাবর্ষণ। হামাস বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। প্রয়োজনে আবারও স্থল অভিযান শুরুর হুঁশিয়ারিও দিয়েছে। গভীর রাতে মুহুর্মুহু বিস্ফোরণের আওয়াজ গাজায়। গাজা সিটি, খান ইউনিস সহ বিভিন্ন অঞ্চলে একযোগে বিমান হামলা। টার্গেট ঘনবসতিপূর্ণ এলাকাগুলো। আবারও সেই দৃশ্য, আবারও হাহাকার, প্রাণহানি, আহতদের আর্তচিৎকারে নারকীয় পরিস্থিতি গাজা উপত্যকায়। প্রতিবেশীর পরিবারের প্রায় সবার মৃত্যু হয়েছে, টুকরো টুকরো হয়ে গেছে। আমাদের গায়ের ওপর ভেঙে পড়েছে বাড়িঘর। জড়ো করা হচ্ছে একের পর এক মরদেহ। নিহতদের অর্ধেকই নারী ও শিশু। ধুকে ধুকে চলা হাসপাতালগুলোয় আহতদের ভিড়, নেই প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম। আহতদের বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান গাজার হাসপাতাল পরিচালকের। দখলদাররা ভয়াবহ ম্যাসাকার চালিয়েছে বিভিন্ন এলাকায়। অঙ্গহানি, দগ্ধ, মাথায় গুরুতর আঘাত নিয়ে শত শত রোগী এসেছে। এমনিতেই ২২টির বেশি হাসপাতাল ধ্বংস, মাত্র ৭টিতে কোনো রকমে কাজ চলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, গাজার আহতদের বাঁচান। তেল আবিবের দাবি, হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে চালানো হয়েছে অভিযান। আইডিএফের অভিযোগ, নতুন করে সামরিক শক্তি সংগ্রহ করে হামলার প্রস্তুতি নিচ্ছিল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি। তাদের ঠেকানোই লক্ষ্য। যতদিন প্রয়োজন অভিযান চলবে, এমন হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ। দিয়েছে স্থল অভিযান শুরুর ইঙ্গিত। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গাজায় পুনরায় ইসরায়েলি আগ্রাসন চালানোর বিরুদ্ধে মঙ্গলবার এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় গোষ্ঠীটি। এক বিবৃতিতে সংগঠনের শীর্ষ নেতা ইজ্জত আল রিস্ক আরব ও মুসলিম দেশগুলোকে গাজার সমর্থনে সড়ক ও বিভিন্ন পাবলিক স্কোয়ারে অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিশ্বজুড়ে স্বাধীনতাকামী নাগরিকদেরও গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। হামাসের এই নেতার হুঁশিয়ারি, গাজায় পুনরায় গণহত্যা শুরু করে নিজেদের জিম্মিদেরই মৃত্যু ঝুঁকিতে ফেলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় চলমান অভিযানে হামাসের এক জ্যেষ্ঠ নেতার মৃত্যু হয়েছে, তথ্য প্রকাশ করেছে হামাস পরিচালিত গণমাধ্যম। নিহত ওই হামাস নেতার নাম মাহমুদ আবু ওয়াতফা। তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নিরাপত্তা বিভাগের দায়িত্বে ছিলেন। এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, মঙ্গলবারের অভিযানে হামাসের ৫ সিনিয়র নেতার মৃত্যু হয়েছে। বাকিদের মৃত্যুর তথ্য এখনও নিশ্চিত করেনি হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল, তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারল লেভিট। জানান, গাজায় সবশেষ অভিযান শুরুর আগে ট্রাম্পের সাথে আলোচনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বলেন, ট্রাম্প আগেই স্পষ্ট করেছেন, হামাস, হুতি, ইরান সহ যারাই ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে, গুনতে হবে চড়া মাশুল। প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারিকে গুরুত্বের সাথে নেওয়া উচিত। হুতি, হিজবুল্লাহ, হামাস, ইরান এবং দেশটির সমর্থিত প্রক্সি গ্রুপগুলোর এ মন্তব্য করেন হোয়াইট হাউস মুখপাত্র। গাজায় আবারও ইসরায়েলি তাণ্ডবকে কেন্দ্র করে উঠেছে নানা প্রশ্ন। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, এমনটা মনে করছেন অনেক বিশ্লেষক। এমনকি যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দিতেও হামলার পরিধি বাড়ানো হতে পারে, এমন মত অনেক বিশেষজ্ঞের। গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে যখন চলছে তোড়জোড়, তখন হঠাৎই আবারও আগ্রাসন ইসরায়েলের। আর কোনো আপোষ করা হবে না, সাফ জানিয়ে দিয়েছে তেল আবিব।
The Israeli Air Force initiated ইসরায়েলের বিমান বাহিনী গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করেছে। শত্রুদের প্রতি কোনো দয়া দেখাবো না আমরা। স্পষ্ট করতে চাই, সব জিম্মিকে বাড়ি না ফেরানো পর্যন্ত থামবে না ইসরায়েল। নিরাপত্তা পরিষদ যদি এই যুদ্ধ বন্ধ করতে চায়, তবে তাদের এটাও নিশ্চিত করতে হবে যে জিম্মিরা বাড়ি ফিরছে। to the Security Council গাজা পুনর্গঠনের নামে উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশে পাঠানোর পরিকল্পনা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে নতুন পরিকল্পনা ঘোষণা করেন আরব নেতারা, যাতে সমর্থন দেয় ইউরোপীয় ইউনিয়ন। বিশ্লেষকরা বলছেন, গাজা দখলে ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হয় আবারও আগ্রাসী আচরণ ইসরায়েলের। আরব নেতারা আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। গাজা পুনর্গঠনে তারা মিশরের পরিকল্পনাকেই সমর্থন জানিয়েছে, কারণ আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করছে ট্রাম্প প্রশাসন। আরব নেতারা যুক্তরাষ্ট্রের অনেক পুরনো মিত্র, কিন্তু আঞ্চলিক শান্তির জন্য তারা এক্ষেত্রে ছাড় দেবে না। এর পাশাপাশি দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি যাতে কার্যকর না হয় সে কারণেও হামলার পরিধি বাড়াতে পারে ইসরায়েল, এমনটিও মনে করছেন অনেকে। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি কার্যকর করতে হলে গাজা থেকে সব ইসরায়েলি সেনাদের সরাতে হবে। বহু আগে থেকেই তেল আবিব বলে আসে এটা তারা করবে না। আসলে ইসরায়েলি চায় না যে যুদ্ধবিরতি হোক। এ অবস্থায় দ্রুত হামলা বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভূমধ্যসাগরে রাতভর অভিযানে উদ্ধার করা হয়েছে 18 অভিবাসন প্রত্যাশীর মরদেহ। সোমবার তিউনিসিয়া উপকূল থেকে নারী ও শিশুসহ আরও 612 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের সবাই সাব সাহারা অঞ্চলের অধিবাসী। অভিযানে বেশ কয়েকটি নৌকা জব্দ করেছে তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড। ডুবে যাওয়া একটি নৌকায় ছিলেন প্রাণ হারানো অভিবাসীরা। উদ্ধারকৃতদের প্রায় সবাই ক্লান্ত, অবসন্ন কিংবা অসুস্থ ছিলেন। প্রতি বছর উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে ইউরোপ ঢোকার চেষ্টা করে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। ইয়েমেন ইস্যুকে কেন্দ্র করে একে অপরকে পাল্টাপাল্টি হুমকি হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন হুতিদের হামলার জন্য দায়ী থাকবে ইরান। অন্যদিকে তেহরানও জানিয়েছে আঞ্চলিক সার্বভৌমত্বে আঘাত আসলে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। ভূমধ্যসাগরে মোতায়েন করা রণতরী থেকে ছুটছে একের পর এক ফাইটার জেট। লক্ষ্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অবস্থান। রাতভর চালানো হয় তাণ্ডব। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে হুতিদের বিভিন্ন ঘাঁটি। নতুন করে এসব ভিডিও প্রকাশ করে ওয়াশিংটন। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কড়া বার্তা দিলেন তেহরানকে। সাফ জানিয়ে দেন, হুতি বিদ্রোহীদের হামলার জন্য দায়ী থাকবে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, হুতিদের ছোড়া গুলিকে ইরানের গুলি হিসেবে বিবেচনা করা হবে। ইরানের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আর তা হলো প্রেসিডেন্ট ট্রাম্পের কথাকে তাদের গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এখন পরিবর্তন এসেছে। সন্ত্রাসীরা একের পর এক হামলা চালাবে, আর ট্রাম্প হোয়াইট হাউসে সেটা বসে বসে দেখবেন, সেটা হবে না। এ অবস্থায় পাল্টা হুঁশিয়ারি তেহরানেরও। আঞ্চলিক সার্বভৌমত্বে আঘাত আসলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। যদি আঞ্চলিক সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ওপর কোনো ধরনের হামলা আসে, তাহলে অবশ্যই ইরান তার জবাব দেবে। ইয়েমেনের মানুষ সাহসের সাথে আগ্রাসনের বিরুদ্ধে জবাব দিয়ে চলছে। তাদের দমাতে ব্যর্থ হয়ে মিথ্যাচার করছে আগ্রাসী শক্তি। এর আগে ইয়েমেনে মার্কিন হামলায় নিহত হয় অর্ধশতাধিক। পাল্টা জবাব দিতে মার্কিন রণতরী লক্ষ্য করে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছোড়ে ইয়েমেনের বিদ্রোহীরা। চীনের নৌবাহিনীর সামরিক মহড়ার ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাইওয়ান। সোমবার এসব ছবি ও ফুটেজ প্রকাশ করে তাদের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভিডিওতে দেখা যায় মহড়ায় অংশ নিয়েছে বেইজিংয়ের একাধিক রণতরী। তাইওয়ানের অভিযোগ, তাদের সীমান্তের কাছাকাছি এলাকায় চালানো হয়েছে মহড়া। এমনকি 54টি যুদ্ধবিমান ও ড্রোন তাদের সীমান্তের খুব কাছাকাছি পৌঁছেছে বলেও জানিয়েছে তারা। এদিকে এক বিবৃতিতে চীন দাবি করেছে, তাইওয়ানের প্রেসিডেন্ট ক্রমাগত চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার বার্তা দিচ্ছেন। সে কারণেই নৌ মহড়ার এই হুঁশিয়ারি। ধর্মীয় সহিংসতায় উত্তপ্ত ভারতীয় শহর নাগপুর। পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছু এলাকায় জারি হয়েছে কারফিউ। মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার সরানো নিয়ে উত্তেজনায় সূত্রপাত। গুজব ছড়ায় কট্টর হিন্দুত্ববাদী বজরং দলের সমাবেশে পোড়ানো হয়েছে পবিত্র কোরআন শরীফ। মুহূর্তে ছড়ার সংঘাত, বাড়িঘরে চালানো হয় হামলা, যানবাহনে করা হয় অগ্নিসংযোগ।
এখন পর্যন্ত শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সংঘাত সহিংসতায় উত্তাল হয়ে ওঠে মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকা। ঘরবাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর, বেশ কয়েকটি গাড়িতে করা হয় অগ্নিসংযোগ। উত্তেজনার সূত্রপাত মোগল সম্রাট আওরঙ্গজেবের মাজার সরানোর দাবিতে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সমাবেশকে কেন্দ্র করে। গুজব ছড়ায় বিজেপি ও শিবসেনা নেতাদের নেতৃত্বে বিক্ষোভে পোড়ানো হয়েছে পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন। কর্তৃপক্ষ বলছে গুজবের কারণে ছড়ায় সহিংসতা। বিভিন্ন এলাকায় কয়েক ঘন্টা পর্যন্ত চলে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও সংঘাত এড়াতে বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে কারফিউ। এরই মধ্যে অর্ধশতাধিক মানুষকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। বিভিন্ন হামলায় জড়িত অর্ধশতাধিক মানুষকে আটক করা হয়েছে। সংঘাতে 33 জন পুলিশ আহত। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ। এ ঘটনায় মহারাষ্ট্রের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। অভিযোগ 400 বছর পুরনো সমাধি নিয়ে নতুনভাবে উস্কানি ছড়ানো হচ্ছে। পুলিশের বিরুদ্ধেও উঠেছে বিতর্কিত আচরণের অভিযোগ। পুলিশ তো মুখ দর্শক হোগি, পুলিশ কে দেখেগি? পুলিশ নীরব দর্শক ছিল। সবকিছু তাদের সামনেই ঘটেছে। আপনি যদি মানুষের মাঝে ঘৃণা ছড়ান তবে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে। সরকারের উচিত জনগণের কল্যাণের জন্য কাজ করা, অথচ তারা 400 বছরের পুরনো মাজার নিয়ে পড়ে আছে। বিজেপি সংঘাতের ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলছে পরিস্থিতি শান্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। নাগপুরে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক। পরিস্থিতি শান্ত রাখতে সব চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। অনেক পুলিশ আহত, 40-45টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত 5 জন বেসামরিক নাগরিকও আহত হয়েছে। কেন সংঘাত শুরু হলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ মুখ ঢেকে সহিংসতা চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা বলছেন খবর পাওয়ার অন্তত 1.5 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মূলত কট্টর হিন্দুত্ববাদী সংগঠন RSS এর মূল কার্যালয়ের পাশেই ঘটেছে সংঘাত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হন্ডুরাসে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 7 জন নিহত হয়েছে। সোমবার দেশটির রুয়াটান দ্বীপ থেকে উড্ডয়নের কিছু সময় পরেই এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় 14 জন যাত্রী ও 3 জন ক্রু নিয়ে জেটস্ট্রিম এয়ারক্রাফট নামের এই বিমানটি যাত্রা শুরু করে। কিছুক্ষণ পরেই উপকূল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় এটি। খবর পেয়ে উদ্ধার কাজে নামে জরুরি বিভাগ। বাকি যাত্রীরা গুরুতর আহত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, তবে এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ। যাত্রীদের মধ্যে মার্কিন ও ফরাসি নাগরিক ছিলেন। হতাহতদের মধ্যে 2 শিশুও রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। মেক্সিকোয় পৃথক 2 স্থানে অস্ত্রধারীদের হামলায় 2 শিশুসহ কমপক্ষে 12 জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সীমান্তবর্তী শহর এল পাসোতে বন্দুকধারীদের হামলায় 5 সেনা কর্মকর্তা মারা যান। ছিনতাইয়ের পর অগ্নিসংযোগ করা হয় কয়েকটি গাড়িতে। স্থানীয় গণমাধ্যম বলছে হামলাকারীরা জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামের এক সন্ত্রাসী দলের সদস্য। এদিকে সালামাস্কা শহরের হামলা চালায় একদল মুখোশধারী। এই হামলায় 2 শিশুসহ 7 জন মারা গেছেন, আরও 6 জন আহত। দেশজুড়ে এসব হামলার তদন্তে নেমেছে মেক্সিকো পুলিশ, তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। যুক্তরাষ্ট্রের কাছে ঐতিহাসিক স্ট্যাচু অফ লিবার্টি ফেরত চাইলেন ফ্রান্সের এক রাজনীতিবিদ। সোমবার এ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে হোয়াইট হাউস। রীতিমতো ফ্রান্সের স্বাধীনতা নিয়ে কটাক্ষ করেছেন মুখপাত্র ক্যারলিন লেভিট। দাবি, যুক্তরাষ্ট্রের কারণেই এখন জার্মান ভাষায় কথা বলতে হচ্ছে না ফরাসিদের। জানান, জনপ্রিয় এই স্থাপত্য ফেরানোর কোনো পরিকল্পনাই নেই ওয়াশিংটনের। বন্ধুত্বের নিদর্শন হিসেবে 1886 সালে যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় ফ্রান্স। এরপর থেকেই প্রায় 140 বছর ধরে নিউ ইয়র্ক উপকূলে সদর্পে দাঁড়িয়ে ঐতিহাসিক ভাস্কর্যটি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার নিদর্শন ভাবা হয় স্ট্যাচু অব লিবার্টিকে। পাশাপাশি এটিকে মানবাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক হিসেবেও গণ্য করা হয়। সেই উপহার ফেরত নেওয়ার দাবি জানিয়েছেন ফরাসি রাজনীতিবিদ রাফায়েল গ্লুক্সম্যান।
এই আইন প্রণেতার দাবি, যে কারণে এটি উপহার দেয়া হয়েছিল সেই মূল্যবোধ আর নেই যুক্তরাষ্ট্রের। ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড আরও বিপরীতমুখী স্ট্যাচুর উদ্দেশ্যের। বিষয়টি নিয়মিত ব্রিফিংয়ে হোয়াইট হাউসের নজরে এনেছেন এক সাংবাদিক। জবাবে ফ্রান্সের স্বাধীনতায় মার্কিন অবদান তুলে ধরে রীতিমতো কটাক্ষ করেছেন মুখপাত্র ক্যারোলিন লেভিট। নাৎসি যুগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র না থাকলে জার্মান ভাষায় কথা বলতে হতো ফরাসিদের। স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে দিচ্ছি না। ফ্রান্সের নিম্ন স্তরের ওই রাজনীতিকের জন্য পরামর্শ, তাদের এটা স্মরণ রাখা উচিত যে শুধু যুক্তরাষ্ট্রের কারণেই ফরাসিদের এখন জার্মান ভাষায় কথা বলতে হচ্ছে না। তাদের উচিত কৃতজ্ঞ থাকা। নিজেদের স্বাধীনতা নিয়ে এমন কটূক্তির এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি ফ্রান্স। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ট্রামে করে নিজের পোষা প্রাণী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শহর জুড়ে। অনেক প্রাণী প্রেমীরই রয়েছে এমন স্বপ্ন। তাদের এই স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। শুধু ঘুরে বেড়ানোই নয়, ট্রামটিতে এসব প্রাণীর জন্য রয়েছে খাবার, পানীয় সহ নানা ধরনের সেবার ব্যবস্থা। ট্রামটি সাজানো হয়েছে বিভিন্ন প্রাণীর আদলে। নিজের আদরের পোষা প্রাণীকে নিয়ে শহর জুড়ে ঘুরে বেড়ানোর শখ তো অনেকেরই আছে, কিন্তু নিজস্ব যানবাহন না থাকলে সে উপায় নেই বললেই চলে। এবার চীনের পশুপ্রেমীরা পাচ্ছেন সেই সুযোগ। দেশটির চাংচুং প্রদেশে চালু হয়েছে নিজের পোষ্যকে নিয়ে ট্রামে ঘুরে বেড়ানোর পরিষেবা। এতে উচ্ছ্বসিত প্রাণীপ্রেমীরা। আগে যখন আমার পোষা প্রাণীকে নিয়ে বের হতাম, তখন সবসময় নিজেই গাড়ি চালাতাম। কখনো অন্য পরিবহনে চড়ার কথা ভাবিনি, কারণ সেটা বেশ অসুবিধাজনক ছিল। এখন এই পরিষেবা চালুর মাধ্যমে আরও পোষা প্রাণীবান্ধব হয়ে উঠছে চাংচুন। ট্রামটি সাজানোও হয়েছে বিড়াল, কুকুর সহ বিভিন্ন প্রাণীর আদলে। পোষা প্রাণীদের জন্য রয়েছে নানা সুবিধা। ওয়াইপস, ডায়পার সহ তাদের জন্য রয়েছে পানীয়, বিস্কুটের মতো খাবারের ব্যবস্থাও। আছে যাত্রাপথে পোষ্যদের অবস্থা পর্যবেক্ষণের সুযোগও। যদি কোনো প্রাণী অস্বাভাবিক আচরণ করে, তাহলে ট্রামের কর্মীরা তাকে শান্ত করতে নেন নানা উদ্যোগ। পোষা প্রাণীবান্ধব ট্রামটি কুকুরদের ঘোরাঘুরি ও খেলাধুলার সুযোগ দেয়। শুধু তাই নয়, পোষা প্রাণী ও তাদের মালিকদের মাঝে সম্পর্ক উন্নয়নেও সহায়তা করে। ট্রামটিতে যাত্রীরা তাদের পোষা প্রাণীর জন্য নানা ধরনের সুবিধার পাশাপাশি উপভোগ করেন মনোরম প্রাকৃতিক দৃশ্য। পেশাদার গাইডরা তুলে ধরেন যাত্রাপথের আকর্ষণীয় স্থানগুলোর ইতিহাস। এছাড়া রাতের বেলার ভ্রমণে যাত্রীরা উপভোগ করেন ঐতিহ্যবাহী ছায়া পুতুল প্রদর্শনী। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। মরা মাছ এবং বিষাক্ত ফেনা ভেসে ওঠায় অস্ট্রেলিয়ার দুটি সমুদ্র তটে দর্শনার্থীদের প্রবেশ সাময়িক স্থগিত করা হয়েছে। সম্প্রতি অ্যাডিলেইডের ওয়েটপিঙ্গা ও পার্সন্স সৈকতে দেখা যায় সাদা ফেনা। পানির সংস্পর্শে আসার পর কয়েকজন সার্ফার অসুস্থ হয়ে পড়েন। তাদের কাশি, চোখ জ্বালা ও গলা ব্যথার উপশম দেখা দেয়। সোমবার থেকে সৈকত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরিবেশবিদরা বলছেন, তাপমাত্রার আকস্মিক পরিবর্তন আর পানিতে শৈবালের পরিমাণ বেড়ে যাওয়ায় এমনটা হতে পারে। কুমিরের সাথে লড়াই করে অলৌকিকভাবে বেঁচে ফেরা। 7 মাস আগে প্রাণে বেঁচে ফিরেছিলেন ইন্দোনেশিয়ার এক নারী। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে জানালেন লোমহর্ষক সেই স্মৃতি। লোকালয়ে চলে আসা বিশাল আকৃতির একটি কুমিরের অতর্কিত আক্রমণের শিকার হয়েছিলেন মুনিপা। মাথা বাদে পুরো শরীরই চলে গিয়েছিল কুমিরের পেটে। প্রাণপণ লড়াই করে তাকে উদ্ধার করেন তার স্বামী। ইন্দোনেশিয়ার উপকূলীয় মামুজু শহরে প্রতিদিনের মতোই একটি সকাল। সমুদ্রের পাড়ে পরিবারের সাথে বাস করেন মুনিরপা নামের এই নারী। ভোরবেলা বাড়ির পিছনের একটি খালে যান আবর্জনা ফেলতে, কিন্তু হঠাৎই ঘটে বিপত্তি। কাজ শেষে বাড়ির দিকে পা বাড়াতেই টের পান 13 ফুট লম্বা একটি কুমির কামড়ে ধরেছে তাকে। দাঁত বসিয়ে ক্ষতবিক্ষত করে ফেলছে শরীরের বেশিরভাগ অংশ। ব্যথায় আতঙ্কে আর্তনাদ করে ওঠেন তিনি। চিৎকার শুনে দৌড়ে এসে মুনিরপার স্বামী দেখতে পান মাথা বাদে তার স্ত্রীর পুরো শরীরটাই চলে গেছে কুমিরের পেটে। 7-5 না ভেবেই ঝাঁপিয়ে পড়েন দৈত্যাকার প্রাণীটির ওপর। টেনে হিচড়ে কুমিরের মুখ থেকে উদ্ধার করেন নিজের স্ত্রীকে। আমি আর কখনোই সমুদ্রে যেতে চাই না, বাড়ির পেছনে যাওয়ারও সাহস পাই না। আমার সন্তানদেরও নদী আর সমুদ্রের আশেপাশে যেতে নিষেধ করেছি। আমি চাই না এই ভয়াবহ অভিজ্ঞতা আমার পরিবারের আর কারো হোক। মুমূর্ষু অবস্থায় মাসখানেকেরও বেশি সময় হাসপাতালে ভর্তি থাকতে হয় মুনিরপাকে।
যেতে হয় দুটি জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে। দীর্ঘ 7 মাস পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। মামুজুর বুডং বুডং নদীর একাংশে কৃত্রিম জলপথ তৈরি করেছে শহরটির বেশ কয়েকটি শিল্প কারখানা, যে পথগুলো মিশেছে সাগরের সাথে। এ পথ দিয়ে প্রায় সময়ই লোকালয়ে চলে আসে কুমির, আক্রমণ চালায় আশপাশের গ্রামের বাসিন্দাদের ওপর। তাই একসময় বিনোদনের কেন্দ্র হলেও নদীটি এখন পরিণত হয়েছে আতঙ্কে। এটি মানুষের জীবন সম্পর্কিত বিষয়। এখানে কুমিরের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, এখনই কোনো গুরুতর পদক্ষেপ না নিলে কুমিরের আক্রমণে আরও অনেক বেশি মানুষ অসহায়ভাবে প্রাণ হারাবে এখানে। জরিপে জানা যায়, গেল বছর ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে অন্তত 179 বার কুমিরের আক্রমণের শিকার হয়েছে মানুষ। প্রাণ হারিয়েছে রেকর্ড 92 জন। এই সমস্যা সমাধানে সরকারকে জোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইন্দোনেশিয়ার বাসিন্দারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।